আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবরিনা মনসুর, ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েট করা একজন এমবিবিএস ডক্টর এবং তোমাদের 10 মিনিট স্কুলের বায়োলজি টিচার। তোমরা যারা যারা আমার সাথে আজকের ক্লাসে জয়েন করেছো, একটু বলে রাখি, আজকের ক্লাসে আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায় কোষ রসায়নের লিপিড টপিকটা শুরু করব। এবং এই লিপিডের মধ্যে আমরা লিপিডের গঠন এবং শ্রেণীবিন্যাসের একটা প্রাথমিক ধারণা দিব। সো আমি আমার পরিচয়টা আরেকবার লিখে ফেলি, হ্যাঁ। আর তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করেছো এইটাও আপুকে জানিয়ে দিতে পারো। সো চলো, আমরা সবাই অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই পড়েছি যে আমাদের খাবারের মধ্যে কি কি উপাদান থাকে, কার্বোহাইড্রেট থাকে, পড়ে ফেলেছি, প্রোটিন থাকে, পড়ে ফেলেছি। এখন গিয়ে আসছে অবশ্যই লিপিড আসবে। সো লিপিডকে আমরা স্নেহ বলতে পারি, ঠিক আছে, সুন্দর একটা নাম। এবং বলা হয় যে লিপিড হচ্ছে তোমার প্রাণী এবং উদ্ভিদ দেহে থাকা একটা গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ। এবং লিপিডকে যদি তুমি ভাঙো, প্রোটিনে তুমি নাইট্রোজেন পাও, বাট লিপিডে তোমার কার্বোহাইড্রেটের মতো শুধু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, মানে মূলত এই 3টা পদার্থ মিলেই তোমার তৈরি করে হচ্ছে লিপিড। এবং লিপিড কোথায় থাকে? সে হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশ, যেমন ফলে, বীজে অধিক পরিমাণ লিপিড থাকে। সো বীজ বলতে আমরা সবাই বলি বাদাম খাও, বাদাম খাও। বাদাম কিন্তু এক ধরনের বীজ এবং সেই বীজের মধ্যেও কিন্তু তোমার লিপিড থাকে। আচ্ছা, সো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ লিপিড, অ্যান্সার হচ্ছে ছোট্ট একটা ডেফিনেশন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 3 জনের সমন্বয়ে তৈরি হওয়া পদার্থকে আমরা লিপিড বলি। সো আরো সহজভাবে যদি বলো যে লিপিড আসলে কি, লিপিড হচ্ছে তোমার অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার। এখন তোমাদের মাথায় এটা নিয়ে অনেকের কনফিউশন যে আপু অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের এস্টার মানে কি। একটু শর্টকাট আপু যদি বুঝাই, ধরো আমরা জানি, ধরো এইখানে তোমার ওএইচ আছে, এটা ধরে নিলাম একটা জৈব যৌগ, এই হাতগুলা নিয়ে আমরা চিন্তা করছি না। বাট যখন এই জৈব যৌগগুলাতে তোমার কি থাকে, এরকম ওএইচ গ্রুপ থাকে, তখন সেই গ্রুপকে আমরা বলি হচ্ছে অ্যালকোহল, তাই না, অ্যালকোহল। আর যখন একটা যৌগের মধ্যে এরকম থাকে, তাই না, আমরা COOH গ্রুপ পাই, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড। তাইলে দেখো COOH, তাইলে এটা হচ্ছে তোমার একটা অ্যালকোহল, এটা হচ্ছে তোমার একটা ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এখন খেয়াল করো, তোমার এখানে একটা OH আছে, এখানে একটা OH আছে। যখন এই দুইটা OH থেকে একটা পানি বিয়োগ যাবে এবং এই দুইজন শুধুমাত্র এই ও বন্ধন দ্বারা যুক্ত হবে, তখন সেটা হচ্ছে তোমার এস্টার গঠন। ঠিক আছে, এবং এখানে তাহলে আমরা এটা আবার ডিটেলসে পড়বো, বাট একটু ধৈর্য ধরে এটা জাস্ট মাথায় রাখো। এখানে তুমি হচ্ছে অ্যালকোহল থাকে এবং ফ্যাটি অ্যাসিড থাকে, এই অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড থেকে OH থেকে একটা পানি, মানে একটা H, দুইটা H আর একটা O বাদ যায়। সো মাঝখানে শুধুমাত্র O পড়ে থাকে দুইটা কার্বনের মধ্যে। এই স্ট্রাকচারটার মাধ্যমেই তোমার লিপিড তৈরি হয়। কোথায় থাকে? নর্মালি চর্বি এবং তেল রূপে হচ্ছে তোমার এই লিপিড থাকে। ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট মজার বিষয় হচ্ছে, তোমাদেরকে আমি একটু এক্সাম্পল দিই। তোমরা সবাই বাটার দেখেছো, তাই না? আবার তোমরা সবাই সয়াবিন তেলও দেখেছো। তার মানে কিছু কিছু লিপিড তোমার কি হইতে পারে, বা তোমার কঠিন হইতে পারে, বা আর কিছু কিছু লিপিড তোমার তরল হইতে পারে। সো বিজ্ঞানীরা বলে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কিছু লিপিড শক্ত থাকতে পারে, কিছু লিপিড তরল থাকতে পারে। সো যে লিপিডগুলা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শক্ত এবং কঠিন থাকে, তাকে আমরা চর্বি বা ফ্যাট বা স্নেহ বলি। আর যেই লিপিডগুলা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল থাকে, তাকে আমরা তেল বা অয়েল বলি। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আপু 20 ডিগ্রি কেন বলা হচ্ছে? কারণ এইসব ডিগ্রির ধারণা তোমরা, মানে স্বাভাবিক তাপমাত্রা, মানে বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা তো মোটেও 20 ডিগ্রি না, 30, 31, 32 এরকম হয়ে যায়। বাট বিষয়টা হচ্ছে, এসব গবেষণা, এসব পড়াশোনা তো করা হয় সব ওয়েস্টার্ন কান্ট্রিতে, যেগুলোতে তোমার অনেক শীত পড়ে। সো ওদের ওখানে কক্ষ তাপমাত্রা তোমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আমরাও এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে হচ্ছে চিন্তা করি। আচ্ছা, এরপর এখানে একটা কথা বলা হয়েছে, লিপিডের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। কেন নির্দিষ্ট গলনাঙ্ক নেই? যেমন ধরো তোমার
বাটারের গলনাঙ্ক এক ধরনের, এরপর তোমার ধরো ঘিয়ের গলনাঙ্ক এক ধরনের, মানে এক একটা লিপিডের গলনাঙ্ক এক এক ধরনের, এবং এই গলনাঙ্ক কিন্তু ডিপেন্ড করে তার স্ট্রাকচারটা কেমন, সে কি ছোট সাইজের নাকি বড় সাইজের, এইটার উপর। ঠিক আছে, সো এখানে হচ্ছে তোমার কয়েকটা এক্সাম্পল বললো যে প্রাণীর চর্বি, ঘি, মাখন, দুধ লিপিডের প্রাণীজ উৎস। আর উদ্ভিজ্জ হিসেবে তোমার সরিষা, তিল, সয়াবিন, নারকেল, সূর্যমুখী, বাদাম, এই সবগুলা তেলের কথা আমরা জানি, তাই না? সরিষার তেল, তিলের তেল, সয়াবিন তেল, নারিকেল তেল, সূর্যমুখী তেল, বাদামের তেল, অলিভ পাম, সো এই সবগুলা হচ্ছে তোমার উদ্ভিজ্জ লিপিড, আর এগুলা হচ্ছে তোমার সব প্রাণীজ লিপিড। সো এইটা একটা পরীক্ষায় আসছিল যে নিম্নের কোনটি প্রাণীজ লিপিড নয়, নিম্নের কোনটি উদ্ভিজ্জ লিপিড নয়, সেরকম এক্সাম্পল গুলা আসে। এবং এখানে একটা বলা হয়েছে আকন্দ, ভেড়ার লোম, হাঙর, মৌচাক ও তিমির দেহে প্রচুর লিপিড থাকে। ঠিক আছে, তাইলে এখান থেকে আমরা জানবো যে কোনটা তোমার তেল, কোনটা তোমার চর্বি, কোনটা তোমার উদ্ভিদের প্রাণীজ উৎস, লিপিডের প্রাণীজ উৎস, কোনটা তোমার লিপিডের উদ্ভিজ্জ উৎস। ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো। আচ্ছা আচ্ছা, এরপর দেখো লিপিডের বৈশিষ্ট্য। সো লিপিডের বৈশিষ্ট্য যখন পড়বা তুমি চোখের সামনে এরকম তেলকে রাখতে পারো। ঠিক আছে, তেলকে রাখলাম, লিপিড বর্ণহীন, তেলের কিন্তু কোনো কালার নাই। অনেকে বলে আপু তেল তো সাদা, সাদা আর বর্ণহীনের মধ্যে পার্থক্য কি? দুধ হচ্ছে সাদা, দুধ রাখলে তুমি পিছনে কি আছে দেখবা না, বাট চোখের সামনে তেল দিলে তেলটা কিন্তু ট্রান্সপারেন্ট, চোখটা পেছনে কি আছে সেইটা দেখতে পাবা। গন্ধহীন, অনেকে বলে যে আপু এইখানে তো গন্ধ আছে, ওইখানে তো গন্ধ আছে, বা আপু বাটারে তো ঘ্রাণ আছে, আপু তেলে তো ঘ্রাণ আছে, নারিকেল তেলে তো অনেক সুঘ্রাণ আছে। বিষয়টা হচ্ছে সুঘ্রাণ কিন্তু তার তেলে থাকে না, এগুলো এক্সট্রা করে এসেন্স দিয়ে দিয়ে ঘ্রাণ অ্যাড করে, বাট ইন জেনারেল যেটা র লিপিড সেই লিপিডে কোনো গন্ধ থাকে না। এবং স্বাদহীন, তেল কিন্তু নর্মালি কোনো স্বাদ নাই, তাই না? কেউ যদি বলো যে না আপু স্বাদ আছে, সেই স্বাদটা ফ্লেভার অ্যাড করে। হ্যাঁ, এরপরে হচ্ছে লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়। কেন অদ্রবণীয় এইটা কি তোমরা কেউ জানো? কেন অদ্রবণীয়? মানে এটা কেউ যদি চোখের সামনে প্রমাণ করতে চাও, সহজে আমরা দেখে একটা পানি নিব, পানির মধ্যে 2 চামচ তেল দিব, মিশবে না। কারণ আমরা জানি হচ্ছে পোলার যৌগ, মানে আমরা বলি না যে যেমন দ্রব তেমন দ্রাবক, মানে তোমার দ্রবীভূত হইতে হলে তোমার সেম ক্যারেক্টারিস্টিক্স লাগবে। পানি হচ্ছে একটা নন পোলার, সরি না, পানি হচ্ছে একটা অজৈব যৌগ, আর তেল হচ্ছে, লিপিড হচ্ছে জৈব যৌগ। সো জৈব যৌগ কেন অজৈব দ্রাবকে দ্রবীভূত হবে, বিষয়টা হচ্ছে তাই। কিন্তু খেয়াল করো, তেল একটা জৈব যৌগ, ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটন, পেট্রোলিয়াম, এই সবগুলা হচ্ছে তোমার জৈব যৌগ। যেহেতু তোমার এরাও জৈব যৌগ, লিপিডও জৈব যৌগ, তাই লিপিড এই সকল জৈব যৌগে দ্রবীভূত হয়। ঠিক আছে, এরপর যেটা বললাম সেটা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে অবস্থান করে। একটু আগে তোমাদেরকে আমি এস্টার স্ট্রাকচার দেখাইলাম। এরপর দেখো, তোমরা যদি কখনো এক গ্লাস পানি নাও, সেই পানির মধ্যে 2 চামচ লিপিড তেল ছাড়ো, দেখবা লিপিড কিন্তু এরকম উপরে উপরে ভাসছে, উপরে ভাসছে। কেন ভাসে? লিপিড পানির চেয়ে হালকা, তাই সেটা পানিতে ভাসে। এই বৈশিষ্ট্যগুলা কিন্তু তোমার পরীক্ষার গয়ের জন্য আসে, অথবা এগুলা তোমার এমসিকিউতেও আসে যে নিম্নের কোনটি লিপিড নিয়ে সঠিক, কোনটি লিপিড নিয়ে সঠিক নয়। আচ্ছা, এরপর দেখো হাইড্রোলাইসিস শেষে। হাইড্রোলাইসিস মানে হচ্ছে এটাকে তুমি পানি দিয়ে ভাঙবা। যেহেতু তুমি দেখতেই পাচ্ছ যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যুক্ত হয়ে তোমার লিপিড তৈরি হয়েছে, তার মানে লিপিডকে ভাঙলেও তুমি এই দুজনকেই পাবা। এরপর একটা মজার ব্যাপার, লিপিড, আমরা বলেছিলাম যে লিপিডের কোনো সুনির্দিষ্ট গলনাঙ্ক নাই। কেন সুনির্দিষ্ট গলনাঙ্ক নাই? কারণ লিপিডের তুমি ওজন বৃদ্ধি করলে এর গলনাঙ্কটাও বৃদ্ধি পাবে। আচ্ছা, সো এই কারণে দেখা যায় লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নাই। এরপর একটা কথা যে এটা একটা কালার, ঠিক আছে, সুদান 3, সুদান 3 কালার সম্ভবত ব্লু কালার। ঠিক আছে, আমরা যে নীল বলি ওই নীল, এই লিপিডের সাথে তুমি যদি সুদান 3 দ্রবণ যুক্ত করো, সেইটা একটা লাল বর্ণ ধারণ করে। এরপর এটা তো আমরা অলরেডি পড়ে ফেলেছি যে সাধারণ উষ্ণতায়, বাংলাদেশের জন্য সাধারণ উষ্ণতা না, বিদেশের জন্য সাধারণ উষ্ণতায় কিছু লিপিড হচ্ছে তরল অবস্থায় থাকে, কিছু লিপিড হচ্ছে তোমার কঠিন অবস্থায় থাকে। তাহলে আমরা হচ্ছে এখানে কি পড়ে ফেললাম? আমরা এখানে হচ্ছে লিপিডের বৈশিষ্ট্য পড়ে ফেললাম। ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও।
ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। আচ্ছা, এরপর দেখো লিপিডের গঠন। সো আমি যেটা বলেছিলাম যে লিপিডে তোমার কি থাকে, লিপিডে তোমার হচ্ছে গ্লিসারল থাকে এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিড থাকে। অল মানে কি আমরা জানি, গ্লিসারল মানে হচ্ছে অ্যালকোহল, আর ফ্যাটি অ্যাসিড তো আমরা জানি যে RCOOH, তাই না? সো এগুলা মিলে তোমার হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড মিলে তোমার লিপিড তৈরি হয়। এর পাশাপাশি তোমার ফসফরাস, নাইট্রোজেন, অন্যান্য যুক্ত থাকতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দিল গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিডে তোমার নাইট্রোজেনও থাকতে পারে। মোম জাতীয় লিপিডে তোমার অ্যালকোহল বা কোলেস্টেরলও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পড়বো হচ্ছে লিপিডের কাজ। সো লিপিডের কাজ কি? প্রথম জিনিসটা হচ্ছে, তুমি যদি বলো যে লিপিড তুমি কেন চিনো, কারণ আমরা খাই, তাই না? সো এই যে চর্বি এবং তেল জাতীয় লিপিডগুলা সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে, যেগুলা এখন একটা জিনিস তোমরা জানো কিনা জানি না, যে বীজের মধ্যে কিন্তু অধিক পরিমাণে তোমার কি থাকে, লিপিড জমা থাকে। এই লিপিড জমা থাকলে সুবিধা কি, তোমরা জানো যে কোনো কিছু যে ফার্স্টে বীজ থাকে, সেই বীজ থেকেই কিন্তু তোমার একটা পূর্ণ গাছ হয়। সো এই গাছটা তৈরি হওয়ার জন্য যে শক্তি থাকে, অঙ্কুরোদ্গমের সময় যে শক্তি থাকে বা খাদ্যের প্রয়োজন হয়, সেইটা হচ্ছে তোমার লিপিড থেকে আসে। তাহলে এই যে বিভিন্ন তেলবীজ, সরিষা, তিল, সয়াবিন, এগুলার মধ্যে যে তোমার শক্তিটা থাকে, সেটা অঙ্কুরোদ্গমের সময় হেল্প করে। এবং এগুলাকে যদি তুমি বীজারণ করো, তোমরা জানো কিনা জানি না, কার্বোহাইড্রেট আর প্রোটিন থেকে যেই পরিমাণ শক্তি আসে, আমরা মনে হয় ছোটবেলায় হিসাব করতাম যে ওগুলাকে আমরা 4 দিয়ে গুণ করি, বাট লিপিডকে আমরা 9 দিয়ে গুণ করি। তার মানে লিপিড থেকে তুমি অধিক পরিমাণ শক্তি পাবা। এরপর খেয়াল করো ফসফোলিপিড। আমরা যখন কোষ ঝিল্লি আঁকতাম, মনে আছে এরকম করে করে যে আঁকতাম ফসফোলিপিডের বাইলেয়ার, তাই না? সো খেয়াল করে দেখো এই ফসফোলিপিডটা তোমার কি করে, আমরা যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন আঁকি, তার গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। ঠিক আছে, এরপর খেয়াল করো, তোমরা সবাই হচ্ছে কিউটিকলের নাম শুনেছো। তুমি যদি হচ্ছে অ্যালোভেরা গাছ চিন্তা করো, অ্যালোভেরা একটা কি গাছ? এটা একটা মরুজ গাছ। ঠিক আছে, এই মরুজ গাছে মরুভূমিতে তোমার কি থাকে, মরুভূমিতে তোমার হচ্ছে পানির অভাব থাকে। সো আমরা জানি প্রস্বেদনের ফলে হচ্ছে অতিরিক্ত পানি বের হয়ে যায়। সো এরা কি করে জানো, ধরো এটা হচ্ছে তার পাতা, এই পাতার উপর একটা মোম জাতীয় আবরণ দেয়। এই আবরণ দেওয়ার ফলে কি হয়, আবরণ দেওয়ার ফলে এই যে ফুটাগুলা আছে, এই ফুটাগুলা তোমার হচ্ছে বন্ধ হয়ে যায়, বা আরো বলতে পারো যে তোমার পানি বের হওয়াটা টাফ হয়ে যায়। সো এই কারণে এই কিউটিকল জাতীয় পদার্থ থাকার কারণে কিন্তু অ্যালোভেরা গাছ ভেতরে পানি সঞ্চয় করতে পারে, এবং অ্যালোভেরাকে যদি কাটো দেখবা ভিতরে কিন্তু অনেক তরল পাবা। ঠিক আছে, সো অ্যালোভেরার পাতা মোটা হয় এই কিউটিকলের কারণে, এবং এর ফলে সে অতিরিক্ত প্রশোধন রোধ করে ভিতরে সে পানি সঞ্চয় করে রাখে। এই 3টা পয়েন্টকে আমাদের ক্লিয়ার? এই 3টা পয়েন্টকে আমাদের ক্লিয়ার কিনা বলে ফেলো। আচ্ছা, এরপর দেখো আর কি কি কাজ আছে। তোমরা যদি আমার প্রোটিন ক্লাসটা পড়ো বা তোমরা যদি আমার এনজাইম ক্লাসটা করো, সামনেই পাবা, সেখানে দেখবা যে এনজাইমের মধ্যে, এনজাইম আমরা জানি ম্যাক্সিমাম এনজাইম কি দিয়ে তৈরি হয়, তোমার এনজাইম হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি হয়। বাট কখনো কখনো প্রোটিনের সাথে একটা নন প্রোটিন গ্রুপ যুক্ত থাকে। সেই নন প্রোটিনটা যে কোনো কিছুই হতে পারে। সেই নন প্রোটিন গ্রুপটাকে আমরা বলি হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। এই প্রোস্থেটিক গ্রুপ হিসেবে কখনো কখনো তোমার ফসফোলিপিড যুক্ত থাকে, এবং সে কখনো কখনো আয়নের বাহক হিসেবেও কাজ করে। এরপর দেখো সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড বিষয়টা কি বুঝতেই পারছো, গ্লুকোজ প্লাস লিপিড। এই গ্লাইকোলিপিড তোমার সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে। ঠিক আছে, আচ্ছা, আর কখনো কখনো সে কি করে, সে যখন প্রোটিনের সাথে যুক্ত হয় তখন তার নাম হয়ে যায় লিপোপ্রোটিন, এবং এই লিপোপ্রোটিন তোমার কি করে, সে হচ্ছে শক্তি উৎপাদন ক্রিয়ার সাথে জড়িত থাকে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো, এতটুকু ক্লিয়ার কিনা? আমরা তাহলে এখানে লিপিড কাকে বলে এইটা পড়ে ফেললাম, লিপিডের বৈশিষ্ট্য কি কি এইটা পড়ে ফেললাম, এবং লিপিডের কাজ কি কি এইটাও পড়ে ফেললাম। ঠিক আছে,
ক্লিয়ার না? আচ্ছা, এখন হচ্ছে দেখো আমরা লিপিডের একটা ক্লাসিফিকেশনের ছোট্ট ধারণা দিব। লিপিডের ক্লাসিফিকেশনের ছোট্ট ধারণা দিব। সো প্রথম জিনিসটা হচ্ছে লিপিডকে তুমি 3টা ভাগে ভাগ করতে পারো। প্রথমটা হচ্ছে, এটা তোমার প্রোটিনেরটার সাথেও মিলে, সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভূত লিপিড। সরল লিপিড বিষয়টা কি? সরল মানে কি? সরল মানে হচ্ছে এর মধ্যে কোনো ভেজাল নাই। এটাকে ভাঙলে তুমি শুধুমাত্র লিপিডই পাবা, এখানে কোনো এক্সট্রা ভেজাল নাই। এটাকে আমি 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার স্নেহ পদার্থ, একটা হচ্ছে তোমার মোম। স্নেহকে আবার আমি 2টা ভাগে ভাগ করতাম, চর্বি, তেল। চর্বি হচ্ছে তোমার যেটা কঠিন ভাবে থাকে ওইটা, তেল হচ্ছে যেটা তোমার তরল ভাবে থাকে ওইটা। যৌগিক মানে কি? যৌগিক মানে হচ্ছে এখানে একটা লিপিডও আছে, আবার একটা নন লিপিডও আছে। তাহলে এখানে একটা লিপিড পোর্শনও আছে, একটা নন লিপিড পোর্শনও আছে। তাহলে এখন নন লিপিড পোর্শন কি কি থাকতে পারে? একটা কথা একটু বলে ফেলি, এই যে যৌগিক লিপিড, এই যৌগিক লিপিডের নামকরণটা হয় যে এর সাথে তোমার এক্সট্রা কোন নন লিপিড পোর্শন আছে ওইটা অনুযায়ী। যেমন খেয়াল করো, এখানে যদি তোমার ফসফেট থাকে তখন তার নাম হয়ে যায় ফসফোলিপিড, তাই না? আমি লিখে দিচ্ছি, ফসফেট থাকতে পারে বা ফসফরিক অ্যাসিড থাকতে পারে, মানে ফসফেট যৌগ থাকতে পারে। যদি এইটার সাথে তোমার গ্লুকোজ যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। এখানে যদি তোমার সালফার যুক্ত থাকে তখন সেটাকে বলবো সালফোলিপিড। এখানে যদি তোমার লিপিডের সাথে প্রোটিন যুক্ত থাকে তখন সেটাকে বলবো লিপোপ্রোটিন। তার মানে লিপিডের সাথে যদি এক্সট্রা কোনো যৌগিক মানে কি, তার এখানে কোনো ভেজাল আছে, জটিল, তাই না? সো এখানে তোমার ফসফেট থাকতে পারে বা ফসফেট ঘটিত যৌগ থাকতে পারে, গ্লুকোজ থাকতে পারে, সালফার থাকতে পারে, প্রোটিন থাকতে পারে। সো কে যুক্ত আছে সেইটার উপর ভিত্তি করে তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এরপর উদ্ভূত। উদ্ভূতর আরেকটা নাম হচ্ছে জাতক, বা আরো ভাবতে পারো জন্ম নেওয়া। বিষয়টা হচ্ছে এইগুলা শুরুতে স্টেরয়েড, টারপিন, রাবার, এরা প্রথমে এই রূপে ছিল না। তারা হচ্ছে কি হয়েছে, একটা অন্য লিপিডের মধ্যে মডিফিকেশন হয়েছে, অন্য লিপিডের মধ্যে মডিফিকেশন হয়ে এরা হচ্ছে তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এক্সাম্পলকে স্টেরয়েড আছে, টারপিনস আছে, রাবার আছে। আচ্ছা, এরপর দেখো তাহলে এখানে এক্সাম্পলগুলো পড়তে হবে যে রাসায়নিক গঠন অনুসারে আমরা হচ্ছে সরল লিপিডকে চর্বি, তেল, মোমে ভাগ করেছি, যৌগিক লিপিডকে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিডে ভাগ করেছি, উদ্ভিদ লিপিড স্টেরয়েড, টারপিনস, রাবার এইগুলা ছিল। আচ্ছা, এরপর দেখো আণবিক গঠন অনুযায়ী এটাকে আমরা 5টা ভাগে ভাগ করি। এখানে তোমার এক্সাম্পলগুলো আসে যে আণবিক গঠন অনুযায়ী কয় ধরনের, কে কে আছে, নিউট্রাল লিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, টারপিনয়েডস এবং মোম। আচ্ছা, আমাদের হচ্ছে পড়া, আজকের পড়া শেষ। আমরা হচ্ছে একটু একটা প্রশ্ন সলভ করব। তার আগে এখানে 2টা টার্ম আছে, ট্রান্স ফ্যাটি অ্যাসিড, সিস ফ্যাটি অ্যাসিড। এই জিনিসটা নিয়ে তোমরা হচ্ছে তোমাদের যে জৈব রসায়ন চ্যাপ্টারটা আছে সেই জৈব রসায়ন চ্যাপ্টারে অনেক ডিটেলস পড়বা, বাট আমি একটু শর্টকাটে পড়ে ফেলি। ধরো এখানে একটা ডাবল বন্ডওয়ালা 2টা সি আছে, ঠিক আছে? মানে ডাবল বন্ড আছে 2টা সি এর মধ্যে। সো এবং তার মধ্যে যদি কোনো কমন যৌগ থাকে, কমন যৌগ থাকে, তাই না? যেমন ধরে নিলাম এখানে কমন যৌগ হচ্ছে হাইড্রোজেন। এই কমন যৌগ যদি সেম সাইডে থাকে, যেমন ধরো এরকম একই সাইডে আছে, তাই না? অথবা এই পাশেও না থেকে সে চাইলে হচ্ছে 2জন এভাবে থাকতে পারতো, এই পাশে থাকতে পারতো। তাহলে খেয়াল করো এরা হচ্ছে, এটাকে বলবো আমরা হচ্ছে সিস, ঠিক আছে? সিস মানে তারা কাছাকাছি আছে, সেম সাইডে আছে। আর ট্রান্স মানে কি, অপোজিট না? তাহলে দেখো যখন এই বন্ধনের ধরো এইটার এই পাশে আরেকজনের এই পাশে, মানে 2জন 2টা অপোজিট সাইডে আছে, অথবা এমন হইতে পারতো এই পাশে আর এই পাশে, তখন সেটাকে আমরা বলতাম
ট্রান্স ফ্যাটি অ্যাসিড। তার মানে একটা ডাবল বন্ড যদি থাকে, সেই ডাবল বন্ডের দুইটা কার্বনের সেম সাইডে যদি তোমার সেম যৌগ থাকে সেটাকে আমরা সিস ট্রান্স ফ্যাটি অ্যাসিড বলি, আর যদি তার ভিন্ন সাইডে থাকে তাহলে ট্রান্স ফ্যাটি অ্যাসিড বলি। তাহলে এখানে হচ্ছে ভিন্ন সাইডে থাকবে আর এখানে হচ্ছে তোমার সেম সাইডে থাকবে। আচ্ছা, এখানে দেখো কি কি প্রশ্ন আসছে, যে লিপিড বলতে কি বুঝো, লিপিডের গঠন লিখো, লিপিডের বৈশিষ্ট্য লিখো। ঠিক আছে, তাহলে লিপিড বলতে কি বুঝি, আমরা জানি যে লিপিডের মধ্যে তোমার কি থাকে, যেটা ফ্যাটি অ্যাসিড থাকে এবং হচ্ছে তোমার গ্লিসারল থাকে, ট্রাইগ্লিসারাইড থাকে। সেই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যে এস্টার তৈরি করে, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে তৈরি যৌগ, সেটাই হচ্ছে তোমার লিপিড। লিপিডের গঠনটা আমি একটু তোমাদেরকে এঁকে দেখাই। তাহলে প্রথমে আমরা একটা অ্যালকোহল আঁকবো। ঠিক আছে, তাহলে অ্যালকোহলে তোমার কি থাকবে, OH OH OH। ঠিক আছে, তাহলে বাকি হাতগুলো আমরা কি দিয়ে দিব, হাইড্রোজেন দিয়ে দিব, H H H H H সবাই। তাহলে এটা একটা কি ছিল, এইটা হচ্ছে একটা অ্যালকোহল। সবাই আগে অ্যালকোহলটা এঁকে ফেলো, সবাই আগে অ্যালকোহলটা এঁকে ফেলো। ঠিক আছে, সবাই আগে হচ্ছে একটু অ্যালকোহলটা এঁকে ফেলো। আচ্ছা, ধরে নিলাম তোমরা অ্যালকোহলটা এঁকে ফেলেছো। এইটার সাথে তোমার তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে। ফ্যাটি অ্যাসিডের সংকেত তো আমরা সহজে জানি, মানে নর্মালি এটা ইজি ফ্যাটি অ্যাসিড দেখায়, CH2COOH, ইথানোয়িক অ্যাসিড, তাই না? এখন খেয়াল করো, আমি এখানে যে কোনো কিছুই হইতে পারে, এটাকে আমি আর দিয়ে প্রকাশ করব। সো এখানে যেহেতু তোমার তিনটা নিচ্ছি, একজনকে আমি R1, একজনকে আমি R2, একজনকে আমি R3 দিয়ে লিখলাম। ঠিক আছে, সো তোমার যদি মনে হয় যে আমি 3টা না লিখে ডিরেক্ট সরাসরি লিখবো, তাহলে এভাবেও তুমি লিখতে পারো। তাহলে আমি একটা লিখবো হচ্ছে OH COO R1 OH COO R2 OH COO R3। তার মানে তিনটা ফ্যাটি অ্যাসিড নিলাম। এখন কি হবে, এই যে তোমার এই OH দুইজন আছে, এই OH দুইজন আছে, OH দুইজন আছে, প্রত্যেকটা থেকে একটা একটা পানি বাদ যাবে। ঠিক আছে, তাইলে কি হইলো, এখানে থাকবে তোমার শুধুমাত্র O, তাই না? এখানেও থাকবে তোমার শুধুমাত্র O, এখানেও থাকবে তোমার শুধুমাত্র O। তাহলে নতুন স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি হবে, আমি এভাবে দেখাই দিই, O O C C, তাই না? O O মানে O C C। এই পাশে থাকবে হচ্ছে R1 O, এইটা আমি এঁকে দিই আগে, R2 R3। ঠিক আছে, ডান। এই হচ্ছে আমার সেই সুন্দর লিপিডের স্ট্রাকচার। সবাই আপুকে বলো যে তোমাদের বুঝা কমপ্লিট হয়েছে কিনা। যদি বুঝা কমপ্লিট হয়, আমি আরেকটা চার্ট দিয়ে একটু লিখে দেখাইতে চাই। ধরে নিলাম এখানে একটা, দুইটা, তিনটা কার্বন, OH 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 H H H H H। খেয়াল করবা প্রত্যেকটা কার্বনের 4 হাত পূর্ণ হয়েছে কিনা। এখানে কি হবে, COOH R1 COOH R2 COOH R3। কি হবে, প্রথমে আমি এই তিনটা কার্বন এঁকে ফেলবো, 1 2 3, মাঝখানে O, মাঝখানে O, মাঝখানে O, C C C। এর বাকি হাতে তোমার হাইড্রোজেন দিয়ে দিবা, H H H H।
এর মাথার উপর অক্সিজেন দিয়ে দিবা। এরপর কি হবে R1 R2 R3 ডান। তাহলে এটা হচ্ছে তোমার কি গ্লিসারল, তাই না? এরা হচ্ছে তোমার কি ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইড। আর এটা হচ্ছে তোমার সেই লিপিড। সবাই একটু দেখো তো আঁকা হয়েছে কিনা, একটু দেখে ফেলো আঁকা হয়েছে কিনা। একদম সহজ, একদমই সহজ। যদি হয়ে যায় চলো আমরা একটু শুরু থেকে দেখি যে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম। তাহলে প্রথমে আমরা পড়েছি লিপিড হচ্ছে একটা উদ্ভিদ এবং প্রাণীদেহের গুরুত্বপূর্ণ পদার্থ, ফল এবং বীজে বেশি পরিমাণে থাকে। এটাকে ভাঙলে তুমি অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড পাবা, যেটা হচ্ছে এস্টার তৈরি করে লিপিড হিসেবে থাকে। সো এই ডেফিনেশনটা কিন্তু একটু আগে আমরা কতে পেয়েছি, তাই না? আচ্ছা, এরপর দেখো লিপিড হচ্ছে তোমার নর্মাল টেম্পারেচার মানে 20 ডিগ্রি টেম্পারেচারে যদি কঠিন থাকে তাহলে আমরা স্নেহ বা চর্বি, এবং যদি তরল থাকে অয়েল বলি। এবং এইটার নির্দিষ্ট গলনাঙ্ক নেই। কেন নির্দিষ্ট গলনাঙ্ক নাই? কারণ আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে লিপিডের গলনাঙ্ক বৃদ্ধি পায়। কোথায় কোথায় থাকে? এর মধ্যে কোনটা তোমার প্রাণীজ লিপিড, কোনটা তোমার উদ্ভিজ্জ লিপিড। বৈশিষ্ট্য কি? তেলের কথা চিন্তা করো, কালার থাকে না, গন্ধ থাকে না, স্বাদ থাকে না, পানিতে মিশে না, কারণ পানি হচ্ছে একটা অজৈব দ্রাবক আর লিপিড হচ্ছে জৈব দ্রাবক, এই কারণে মিশবে না। বাট সে যেহেতু জৈব দ্রাবক, সে সকল জৈব পদার্থে মিশবে। সে কি হিসেবে থাকে? ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে থাকে এবং পানির থেকে হালকা, তাই পানিতে ভাসতে থাকে। এরপর কি? হাইড্রোলাইসিস মানে পানি দিয়ে ভাঙলে তুমি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাবা। আণবিক ওজন বাড়াইলে গলনাঙ্ক বাড়বে। কেন? কারণ একটা ছোট যৌগকে ভাঙতে তোমার যেই পরিমাণ শক্তি দিতে হবে, একটা বড় যৌগ হলে সেটাকে ভাঙতে 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 তোমার অনেক শক্তি খরচ হবে, সো এই কারণে গলনাঙ্ক বৃদ্ধি পাবে। নির্দিষ্ট গলনাঙ্ক নাই। কেন? কারণ আণবিক ওজন বাড়লে গলনাঙ্ক বাড়ে, আণবিক ওজন কমলে গলনাঙ্ক কমে, তাই নির্দিষ্ট নাই। এবং এটা একটা দ্রবণ যুক্ত করলে সে লাল বর্ণ ধারণ করে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সে কঠিনও হতে পারে, তরল হতে পারে। কঠিন থাকলে চর্বি, তরল থাকলে তেল। গঠন কি? আমি একটু আগে বলেছিলাম যে এখানে তোমার গ্লিসারল থাকে এবং ফ্যাটি অ্যাসিড থাকে, ঠিক আছে? এরপর কাজ কি? সেটা হচ্ছে তোমার অঙ্কুরোদ্গমের সময় বীজে সঞ্চিত শক্তি হচ্ছে শক্তি যোগায়, মেমব্রেন উপাদানে কাজ করে, কিউটিকল হচ্ছে প্রস্বেদনের অতিরিক্ত পানি বের হওয়া রোধ করে। এরপর এনজাইমের প্রস্থিতিক গ্রুপ হিসেবে কাজ করে, গ্লাইকোলিপিড সালোক সংশ্লেষণে হেল্প করে, ঠিক আছে? এরপর লিপিডের ক্লাসিফিকেশন পড়লাম। সরল লিপিড মানে এখানে শুধুমাত্রই লিপিড আছে, এক্সট্রা কিছু নাই। যৌগিক লিপিড মানে এখানে লিপিডও আছে, একটা নন লিপিড পোর্শন। ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, লিপোপ্রোটিন হতে পারে। ফসফোলিপিডে তোমার ফসফেট যুক্ত হতে পারে, গ্লাইকোলিপিডে তোমার গ্লুকোজ যুক্ত হতে পারে, সালফোলিপিডে তোমার সালফার যুক্ত হতে পারে, লিপোপ্রোটিনে তোমার প্রোটিন যুক্ত হতে পারে। আর উদ্ভূত লিপিড মানে হচ্ছে সে একটা নতুন করে জন্ম নেওয়া, মানে শুরুতে সে এই ফর্মে ছিল না, নতুন করে তার রূপ বদল হয়েছে। আচ্ছা, রাসায়নিক গঠন অনুযায়ী আমি বলেই ফেলাম, সরল মানে শুধু লিপিড, যৌগিক মানে কোন একটা পোর্শন আছে, আর উদ্ভূত মানে আগে থেকে হয়েছে। আণবিক গঠন অনুযায়ী 5 প্রকার: নিউট্রাল, ফসফো, গ্লাইকো, টার্পিন, মোম। এবং লাস্টে আমরা হচ্ছে সিকিউ সলভ করলাম। তো সবাইকে আমি আবার এই চিত্রটা দেখাই দিচ্ছি। চিত্রটা দেখতে যদিও কঠিন বাট একদমই সহজ। তো তোমরা আমাকে একটু বলো তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, আরেকটা কথা একটু বলে ফেলি, এই যৌগ কিন্তু আলাদা, নিচের সাথে সম্পর্ক নাই। এই যৌগও আলাদা এবং এই যৌগও আলাদা। তোমরা অনেক সময় এটাকে একটা বড় যৌগ চিন্তা করো, বাট এইটা যদি বড় যৌগ চিন্তা করো তখন কিন্তু ভুল হয়ে যাবে। সো তোমরা হচ্ছে যারা যারা দেখেছো, আশা করি আজকের ক্লাসটা করার পর তোমাদের লিপিড সম্পর্কে, লিপিডের গঠন সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে এবং কাজ সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়েছে। সো তোমাদের কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে জানাতে পারো, আমি অ্যান্সার করে দিব পরবর্তীতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।